আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসটির পঞ্চম পর্ব। কয়েকদিন বেশ ব্যস্ততায় কেটেছে। আমার নিজের জন্যে ব্যস্ততা। ব্যস্ত থাকতে ভালো লেগেছে। ইউনিভার্সিটিতে গেছি, বেশিক্ষণ থাকিনি। ভাগ্য ভালো, এ সময় আমার ক্লাস নেই। নতুন কোর্স শুরু হবে মাসখানেক পর। বাসায় দুবার ফোন করেছি। মা একটু কাঁদাকাটা শুরু করতেই প্রবোধ দিতে দিতে রেখে দিয়েছি। বুকে একটু কুয়াশা জমেছে। আর সবটা সময়ই কেটেছে ফ্ল্যাট গোছাবার পেছনে। ছুটতে হয়েছে দোকানে দোকানে, আসবাবপত্রের, ফ্রিজের, ম্যাটের, এটার সেটার। খারাপ লাগেনি। সেসব এনে তুলতে হয়েছে, বসাতে হয়েছে পছন্দমতো জায়গায়। একরাশ পুরুষকে খাটালাম। ওরা আমার থেকে নিম্নবর্ণের, তবু তো পুরুষ। মাঝে মাঝে ওদের পৌরুষ জেগে উঠছিল, নিজেদের মতো কাজ করছিল। আমি তা করতে দেইনি। আমি করিয়েছি যেভাবে আমি করাতে চাই। দেখেছি আমি পারি। পারব না কেন? কয়েকটি ফোন এসেছিল, আমাকে পাইনি। ফ্ল্যাটে উঠে আমি দুদিন অনেকটা হারিয়েই যাই। কেউ জানে না আমি কোথায় আছি। হারিয়ে যেতে আমার বেশ লাগে। একেবারে বিচ্ছিন্ন হয়ে আছি। ফোন নেই, টিভি নেই, মাকেও ফোন করিনি। আমি তো শিশু নই যে মাকে না দেখে ডুকরে কেঁদে উঠব, আর মাও কাঁদতে থাকবে আমাকে দুদিন না দেখে। একা একা গড়াই, পড়ি, রান্না করি, মিন্সমিট দিয়ে আলু সেদ্ধ খাই, ঘুমোই। একটির পর একটি মুখ মনে পড়ে, নিজেকে দেখি, দেখতে ভালো লাগে। পড়ি, লিখি, পড়তে পড়তে, লিখতে লিখতে নিজের সাথে কথা বলতে থাকি। একা থাকি না, দুজন হয়ে উঠি। এই জীবন তোমার কেমন লাগছে? বেশ তো, খুব খারাপ নয়, নট সো ব্যাড। খারাপ না ভালো? অনেকখানি ভালো, অনেকখানি খারাপ, তবে বেশ। জীবন এর চেয়ে এমন কি আহামরি জিনিস হবে? উপভোগ করছো? হ্যাঁ, বেশ তো উপভোগ করছি। আমি সবকিছু উপভোগ করতে জানি। এই জীবনে তুমি সারা জীবন থাকতে পারবে? এই তো শুরু হলো, এখনই সারা জীবন নিয়ে ভাববো কেন? জীবন কি একলা থাকার জন্যে? হ্যাঁ অথবা না। একলাও থাকা চলে, আবার পালে পালেও থাকা চলে। এর কোনো নিয়ম নেই। তোমার কি একটু নিঃসঙ্গ লাগছে? হ্যাঁ, একটু তো লাগছেই। এভাবে থাকতে পারবে? সেটা দেখা যাবে। কদিন তুমি এভাবে হারিয়ে থাকবে কাউকে না জানিয়ে? না তো, ২-৪ দিন হারিয়ে থেকে দেখছি কেমন লাগে। কদিন হারিয়ে থাকবে? শুক্রবারই বেরোব। নাসরিনকে, সুমনকে দেখতে ইচ্ছে করছে। ওদের সাথে হইচই করতে ইচ্ছে করছে। হয়তো আমি মানুষের সংস্পর্শ চাচ্ছি, মানুষের গন্ধ ও কণ্ঠস্বরের স্বাদ চাচ্ছি। ঘরে মানুষের চলাফেরা দেখতে চাচ্ছি। ওদের একটা চমকও দিতে হবে। ওরা কি ভাবতে পারছে এর মাঝে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেলেছি, সাজিয়ে গুছিয়ে তুলেছি? এতটা হয়তো ভাববে না। হয়তো আমার কথা ওরা ভাবছেই না। শুক্রবার সকালেই বাসায় গিয়ে উঠি। সবাইকে পেতে হবে, বিশেষ করে নাসরিন আর সুমনকে। জানতাম আমাকে পেয়ে ওরা খলখল করে উঠবে। বেশ কিছুদিন আমাকে দেখেনি, তাই হয় ওরা আনন্দে খলখল করে ওঠে। আমিও। এই সুখটুকু আমি চাই। এই সুখটুকু আমাকে আলো দেয়। গিয়েই বলি, দুপুরে আজ তোদের আমি খাওয়াবো। সুমন হৈ হৈ করে ওঠে, চল চল, এখনই চল, বহুদিন চাইনিজ খাইনি। আমি হাসি, বলি, পাঁচতারায় হলে কেমন হয়? নাসরিন বলে, ও বাব্বা, পাঁচতারা? ওখানে আমি ভয় পাব। ওখানে নাকি গন্ডাররা যায়। আমি হেসে বলি, গন্ডারদের এত ভয় পাস কেন? ওগুলো নিয়েই তো থাকতে হবে। নাসরিন বলে, না, আমি গন্ডারদের সাথে থাকতে পারবো না। আমি বলি, থাকতে থাকতে দেখবি অভ্যাস হয়ে গেছে। ওরা যে গন্ডার তা আর বুঝতেই পারবি না। সুমন বলে, না, তারা টারার দরকার নেই, চাইনিজই খাবো। আমরা মিডল ক্লাস। চিকেন ফ্রাইড রাইস, থাই স্যুপ। আমি বলি, তোর গোটা দই মোটাকাটা গার্লফ্রেন্ডকে নিয়ে নিবি নাকি? সুমন বলে, তুই বললে শখানেক এখনই ডাক দেই, দেখবি এক একটির সাইজ কি। নাসরিন বলে, আমিও দু একটি পাগল ছাগল ডাকবো নাকি?
আমি বলি, মাত্র 2-1টি? তোর ভান্ডার এমন শূন্য? ইউনিভার্সিটিতে জিনিয়াসের সংখ্যা কমে গেছে নাকি? নাসরিন বলে, এখন মাস্তানরাই জিনিয়াস। ওরা রিভলভার বুকের কাছে ধরে বলে আই লাভ ইউ, তারপর ঝোপের ভেতরে টেনে নিতে চায়। আমি বলি, খাওয়ার পর তোদের একটা চমক দেব। নাসরিন বলে, কিসের চমক রে? তোর চমক তো আবার ঠাডার চমকের মতো হয়। আমি বলি, তার চেয়েও বেশি। মা আমাকে ডাকে, শিরি, এদিকে হুইন্না যা। এই ভয়েই ছিলাম। মা এখনই তার প্রিয় কাদাকাটাগুলো শুরু করবে। তার মেয়েটির জন্যে তার কষ্টের শেষ নেই। আমি গিয়ে বলি, মা, কেমন আছো? মা বলে, কেমন আর থাকুম, তোর লেগে চিন্তায় ঘুমাইতে পারি না। আমি বলি, চিন্তা কি এর মা? মায় বলে, জামাইয়ের লগে তোর অহনো মিলমিশ হয় নাই? আমি বলি, এইসব কথা তুমি ভাইব্য না মা, এইটা কিছু না। মায় বলে, জামাই কাইলও ফোন করছিল, তোর লিগা কষ্টে আছে, তুই জামাইয়ের কাছে ফিরা যা। আমি বলি, না, যাইতে পারুম না মা। মা বলে, এইটা কেমন কথা? জামাইয়ের কাছে যাইতে পারবি না কে? জামাই এমন কি দোষ করছে? পুরুষ পোলাগো আবার দোষ কি? মাইয়া মানুষ আবার পুরুষ পোলাগো ছাইরা দূরে থাকেনি। আমি বলি, কোনো দোষ করে নাই। মা বলে, হ, তুই শনিবার দুপুরে হইছিলি, বেদনায় আমার পেট ফাইটে গেছিল, সেই দিনই বুঝছিলাম তোরে লইয়া আমার অনেক জ্বালা হইব। এ কথাটি মা সবসময়ই বলে। আমি যখন একটু তার মতের বাইরে যাই, তখনই মা এই অভিযোগ তুলে সুখ পায়। এটা মার আমাকে আদর করার ভাষা। এটা শুনতে আমি পছন্দ করি। আমি বলি, হেইডা তো আমার দোষ না, হেইডা মা তোমার দোষ। তোমার দোষেই আমি শনিবার হইছি। আমিও সবসময় এই উত্তরটিই দেই। তাতেও মা সুখ পায়। মা বলে, তুই অগলাকে বয় গিয়া, আমি তোর লিগা রান্দি। আমি বলি, আমি আইস খামু না মা, অগলইয়া চাইনিজ খামু। মা বলে, হের লিগাই হেরা এত লাফাইতে আছে। আব্বার সাথে কথা বলি। আব্বা আমার জীবন সম্পর্কে কোনো কথা বলেন না, নিজের ক্লান্তির কথা বলেন। তার মুখের দিকে তাকিয়ে বুঝি তিনি কিছু একটা শুনতে চান। কিন্তু আমি কিছু বলি না বলে আব্বা কিছু জানতে চান না। আব্বা কি আমাকে নিয়ে উদ্বিগ্ন হন? হয়তো। তার মুখের দিকে তাকিয়ে আমি শান্ত উদ্বেগ দেখতে পাই। কিন্তু আব্বা মা নন। দুপুরের আগেই আমরা বেরিয়ে পড়ি। সুমন আর নাসরিনের প্রিয় চাইনিজে খাই। খেতে খেতে গল্প করি। নাসরিন বলে, তুমি আমাকে একটি দায়িত্ব দিয়েছিলে। এ ভারটা আমার ভেতরে ছিল। অনেকবার ভেবেছি ফোন করে জিজ্ঞেস করি কি হলো, কিন্তু প্রশ্নটা আমার ভেতরে আটকে গেছে। আজও ভেতরে ঘোলা জলের মতো ঘুরছিল, কিন্তু চেপে রাখছিলাম। এটা আমি ওকে কোনোদিন জিজ্ঞেস করতে পারবো না। আমাকে এটা এমনভাবে ভুলে থাকতে হবে যেন কোনোদিন ওকে কিছু বলিনি। এর কথা নাসরিন না তুললেই বেঁচে যেতাম। কিন্তু আমার বাঁচা তো আমার হাতে নয়। আমি বলি, কি দায়িত্ব? বলতে গিয়ে গলায় আটকে যেতে চায়। তবু আমি শান্ত সহজভাবেই উচ্চারণ করি কথাটি, যেন আমি কিছুই আর জানি না। নাসরিন বলে, তোমার শাড়ি, বই, পিসিটি আনার জন্য। একটু ধাক্কা লাগে ভেতরে। আমি বলি, ও, তার কি হলো? নাসরিন বলে, দেলোয়ার ভাই ওগুলো দেননি বলে আমি তোমাকে আর কিছু জানাইনি। জানাতে আমার খারাপ লাগছিল। আমি বলি, দেয়নি? নাসরিন বলে, দেলোয়ার ভাই বলেছেন ওগুলো নিয়ে কি হবে, তুমি তো শিগগির ওখানে ফিরে যাবে। ফিরে যাব? তাই ওর মনে হয়? আমার মুখ দেখে তাই ওর মনে হয়েছে? ওগুলো আটকে রেখে আমাকে ফেরাতে চায়? ও কি মনে করে ওই বস্তুগুলো আমাকে ওর কাছে নিয়ে যাবে? যদি যেতাম, তাহলে তো যেতাম ওরই জন্য, বস্তুগুলোর জন্যে নয়। এখন ওর কাছে ওর নিজের থেকে বস্তুগুলো বড় হয়ে উঠেছে। আমার কষ্ট হয় দেলোয়ারের জন্যে। আমি বলি, আচ্ছা, ওগুলো আমার লাগবে না। লাগবে না, কিন্তু আমার কষ্ট লাগে। ওগুলো আমার দরকার। ওগুলো খুবই লাগবে আমার। ওগুলো আমিই কিনেছিলাম, পছন্দ করে করে কিনেছিলাম। আবার ওগুলো কিনতে হবে। অনেকগুলো টাকা চলে যাবে। এখন তো আমাকে হিসেব করে চলতে হবে। ব্যাংকের হিসেব আগে আমার মনে থাকতো না। কয়েকদিন ধরে আমি মনে মনে হিসেব করে চলেছি। এখন থেকে সব সময়ই হিসেব করব।
ওগুলোর জন্য আমার ভেতরে মায়াও জন্মেছে। একটি নতুন শাড়ি কিনলেই মনে পড়বে এমন একটি শাড়ি ছিল আমার, সেটি আমি আর পরব না। নতুন পিসি কিনলে কিবোর্ডে আঙুল চালাতে চালাতে মনে পড়বে আগেরটির মুখ। আর ওই বইগুলো, সবগুলোর নাম কি মনে আছে? অনেকগুলো বই ছিল, যেগুলো কিনে শুধু সই করে রেখে দিয়েছি। পড়ব পড়ব করে পড়া হয়নি, সময় পাইনি, খোলাই হয়নি। অনেকগুলোর নামই ভুলে গেছি। ওগুলোর জন্য আমার কষ্ট লাগে, একবার কেঁদে উঠতে ইচ্ছে করে। আমি জীবন বদলে দিয়েছি, অনেক কিছুর সঙ্গেই আমার সম্পর্ক বদলে যাচ্ছে। আমার বই, আমার শাড়ি, আমার কম্পিউটারের সাথেও আমার সম্পর্ক বদলে গেছে। নাসরিন আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, একটি কথা তোমাকে জিজ্ঞেস করব? আমি চেয়েছিলাম নাসরিন যেন কিছু জিজ্ঞেস না করে, কিন্তু ও যদি জিজ্ঞেস করতে চায়, আমি মানা করতে পারি না। আমি বলি, কর। নাসরিন বলে, তুমি আর ওখানে ফিরতে চাও না কেন? আমি বলি, এমনি। নাসরিন বলে, তোমাকে চিনি, এমনি এত বড় ঘটনা তুমি ঘটাবে না। আমি হেসে বলি, এটা এমন কি আর বড় ঘটনা? এতে কি চাঁদ তারা খসে পড়ছে, দেশে বন্যা দেখা দিচ্ছে? নাসরিন বলে, বড় ঘটনা নয়, তুমি জীবন বদলে দিচ্ছ। এটা অনেকের কাছে চাঁদ খসে পড়ার থেকেও ভয়ঙ্কর। আমি বলি, তার মানে আমার জীবনের রূপটা স্থির হয়ে গিয়েছিল? নাসরিন বলে, সবাই তো তাই মনে করে, বিয়ে মানেই জীবন, বিয়ে টিকিয়ে রাখাই জীবন। আমি বলি, অর্থাৎ গত 5 বছর ধরে যা চলছিল তাই আমার জীবন, আমাকে ওতেই থাকতে হবে? নাসরিন বলে, সত্যি, একটা জীবনই সারা জীবন চালাতে হবে, ভাবলেই আমার অসুখ করে। কি করে যে মানুষ পারে? আমি বলি, মা আর আব্বা তো একটা জীবনই কাটিয়ে গেলেন। নাসরিন বলে, মা আর আব্বার জীবন আমার বেশ লাগে, তারা আমাদের মা আর আব্বা বলে। কিন্তু তাদের জীবন কোথায়? আমাদের বাদ দিলে তাদের জীবন কোথায়? সুমন বলে, খাওয়া তো হলো, কিন্তু তোমার চমকটা কোথায়? আমি বলি, চল, চমক দেখবি। আমি ভাবি, এখন আর চমক দিতে আমার ইচ্ছে করে না। মনে হয় ওটা আর চমক নেই, ওটা নিতান্তই একটি ফ্ল্যাট দেখানো। তবু বেরিয়ে পড়ি। একটি বেবি নেই, বেবি ছুটতে থাকে। সুমন, নাসরিন বারবার জিজ্ঞেস করতে থাকে, আমরা যাচ্ছি কোথায়, আমরা কোথায় যাচ্ছি? আমি বলতে থাকি, চমক দেখতে। আমি যেন উৎসাহিত করতে থাকি নিজেকে, যেন সত্যিই আমি ওদের চমকে দিতে যাচ্ছি। আমার ইউনিভার্সিটির বেশ কাছেই একটি 5 তলা বাড়ির সামনে বেবি থামে। আমরা উঠে 4 তলার পূব দিকের ফ্ল্যাটের দরজায় এসে দাঁড়াই। আমি দরজা খুলি। সুমন বলে, আমরা কোথায় এলাম? ঢুকতে ঢুকতে আমি বলি, বলতো কোথায় এলাম? নাসরিন হইচই করে ওঠে, তুমি ফ্ল্যাট ভাড়া নিয়েছো নাকি? ফ্ল্যাট নিয়েছো? আমি বলি, দেখ তো কেমন লাগছে। সুমন বলে, দারুণ ফ্ল্যাট, দারুণ সাজিয়েছ, আমি এখানে থেকেই যাব। যদি ওরা এখানে থেকে যেত তাহলে আমি সুখী হতাম, কিন্তু আমি জানি ওরা থাকবে না। এটা আমার জীবন, আমার জীবনে ওরা কেন থাকবে? আমি কি ওদের ডাকবো আমার জীবনে? কেন ডাকবো? আমি বলি, কিন্তু এটাকে খালি খালি লাগছে না? সুমন বলে, খালি খালি মানে কি? এটা তো খালি। তোমার বই কই, কম্পিউটার কই, ফোন কই, টিভি কই? আমি বলি, হয়ে যাবে। নাসরিন বলে, তুমি যেহেতু ফ্ল্যাট নিয়েছ, এসব অবশ্যই হয়ে যাবে, কিন্তু তোমার একা একা থাকতে খারাপ লাগবে না? আমি বলি, একা একা লাগলে রাস্তায় রিকশাওয়ালাদের চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে, সিগারেট টানতে টানতে ওদের সঙ্গে আড্ডা দিয়ে আসব। সুমন বলে, খুব চমৎকার হবে, ওরা তোমাকে ফ্রিতে চা খাওয়াবে। নাসরিন বলে, শুধু চা খাবে কেন, অফ টাইমে রিকশা চালিয়ে 5-10টা টাকাও রোজগার করতে পারো। আমি বলি, আমার কিন্তু মাঝে মাঝে রিকশা চালাতে ইচ্ছে করে। নাসরিন বলে, রিকশা কেন, রাস্তার ধারে তুমি চিতই পিঠাও ভাজতে পারো। আমার ভালো লাগে ওর কথা শুনে। আমি রাস্তার ধারে চিতই পিঠা ভাজতে পারি, মাজায় শাড়ি শক্ত করে বেঁধে ঝাড় দিতে পারি রাস্তা, ভোরে উঠে টিফিন ক্যারিয়ার হাতে ফুটপাত দিয়ে ছুটতে পারি গার্মেন্টসে। এসব আমি ভেবে দেখেছি,
মনে হয়েছে দরকার হলে এসব আমি পারতাম। যেমন পারি পড়াতে, পারি পার্টিতে পেস্ট্রি খেতে খেতে হাসতে। যদি আমি স্মাগলার হতাম তাহলে চমৎকার স্মাগলিং করতাম। আমলা হলে ইচ্ছে করলে দেদার ঘুষ খেতাম, আবার ইচ্ছে হলে হতাম নিষ্কাম সাধুসন্ত। বিকেল ভোরে আমরা বিছানায় আর মেঝেতে গড়াই, আড্ডা দেই, বারান্দায় গিয়ে টাওয়েলের মতো ঝোলানো আকাশ দেখি। আর আমার ভয় লাগতে থাকে ওরা চলে যাবে, আমি একা থাকব, আমার একা একা লাগবে। কিন্তু আমি রাস্তায় রিকশাওয়ালাদের সাথে গিয়ে চা খেতে খেতে সিগারেট টানতে পারবো না। টানতে পারলে বেশ হতো। যদি পকেটে হাত দিয়ে একা একা সিগারেট টানতে টানতে হাঁটতে পারতাম রাস্তায়, বা কোনো চায়ের দোকানে গিয়ে পিরিচে ঢেলে চা খেতে পারতাম, তাহলে ভার কেটে যেত অনেকটা। তা আমি পারবো না। আমাকে বই নিয়ে গড়াতে হবে। মাঝে মাঝে ওদের হাসির শব্দ শুনে চমকে উঠে দেখব ওরা নেই। ইচ্ছে করে ওদের বলি, তোরা যাস নে, কিন্তু ওদের আমি কথা বলতে পারবো না। ওরা ভাববে আমি খুব কষ্টে আছি। ওরা চলে যাওয়ার পর আমার জন্যে একটি ভয়ঙ্কর হিংস্র ভালুকের মতো রাত আসে, যা এই কদিন আসেনি। আমি সাথে সাথে প্রস্তুত হই এর মুখোমুখি দাঁড়াবার জন্যে। এই কদিনও একলা ছিলাম, কিন্তু এমন একলা লাগেনি, ভালো লেগেছে। মনে হয়েছে নিজের রাজ্যে নিজে আছি। আজ ওরা আমার ভেতরে নিঃসঙ্গতা বুনে গেল, ওদের সঙ্গতাপূর্ণ রাজ্য থেকে হানা দিয়ে। আমার কি মনে হচ্ছে ওরা খুব ভালো আছে, আমি ভালো নেই? ওদের সব আছে, আমার কিছু নেই, তাই এমন নিঃসঙ্গ লাগছে নিজেকে। ওদের আর ডাকবো না, সঙ্গতাপূর্ণ জনভূমি থেকে কাউকে ডেকে আনবো না আমার রাজ্যকে সংক্রামিত করার জন্যে। জানতাম ওরা চলে যাওয়ার পরই আমি নিঃসঙ্গতায় কাতর হয়ে উঠব। নিজেকে মনে হবে পরিত্যক্ত, একটি সোনালী মাছির মতো একা একা উঠতে থাকব। তাই ওরা থাকতে থাকতেই তৈরি হতে থাকি আমি। কাতর হলে চলবে না, নিঃসঙ্গতায় অসুস্থ হলে চলবে না। আমাকে থাকতে হবে সব মানুষের থেকে সুস্থ। আমার জীবন শাসন করবে আমাকে, আর আমার জীবনকে শাসন করব আমি। আমি ও আমার জীবন পরস্পরের প্রভু ও ভৃত্য। ওদের বেবিতে উঠিয়ে দিয়ে ঘরে ফিরে দেখি মেঝের উপর একটি বই উপুড় হয়ে পড়ে আছে। বইটিকে আমার আরেকটা সত্তা বলে মনে হয়, যেন আমিই উপুড় হয়ে আছি। বইটিকে আমি আদর করে হাতে তুলে নেই, চুমু খাই, মেঝের উপর বসে পড়তে থাকি। এক পাতা পড়ার পর গুচ্ছ গুচ্ছ পাতা উল্টিয়ে আরেক পাতায় চোখ বলুই, আবার গুচ্ছ গুচ্ছ পাতা উল্টুই। পড়তে মন বসছে না। মনকে বলি, প্রিয় মন, অস্থির মন, তোমাকে বসতেই হবে বইয়ের পাতায়, স্থির হতেই হবে তোমাকে। মন বলে, তুমি বই রেখে বাথরুমে গিয়ে 1, 2, 3, 4 ঘন্টা ধরে শাওয়ারের নিচে বসে থাকো, ঠান্ডা হও। ভেজা চুলের অন্ধকার মুখের উপর বুকের উপর ছড়িয়ে বসে বসে ভাবো, হাত বুলাও শরীর জুড়ে। তুমি পাগল হয়ে যাও। কিন্তু এটা কি আমি করব? জীবনের অত্যাচার আমি মেনে নেব? জীবন আমাকে পাগল করে তুলতে চাইলেই আমি পাগল হব? তার বদলে জীবনকেই আমি পাগল করে তুলব। বলবো, জীবন, আমার কথা শোনো, আমি যা করতে বলি করো, অবাধ্য হইও না। আমি নিজেকে বলতে থাকি, এত একলা বোধ করো না মেয়ে, লক্ষ্মী মেয়ে, তোমার সঙ্গে তো তুমি আছো। এত একলা বোধ করার কিছু নেই। মানুষকে একলাই থাকতে হয়, দলে দলে থাকায় কোনো সুখ নেই। কিসের অভাব তোমাকে কাঁপাচ্ছে? তুমি কি অভাব বোধ করছো দেলোয়ারের? তার কাছে ফিরে যাবে, ফিরে যেতে পারবে? খুঁজে দেখি দেলোয়ারের জন্য কোনো শূন্যতা নেই আমার মধ্যে। তাহলে কি কোনো পুরুষের অভাব বোধ করছো? এই রাতে তোমার কি একটি পুরুষ দরকার? জড়িয়ে ধরতে চাও একটি পুরুষকে? না, তাও না। আমার শরীর কোনো পুরুষ কামনা করছে না, কোনো পুরুষের ওষ্ঠ বা আঙুল বা প্রত্যঙ্গ চাচ্ছে না। আমার একাকিত্ব উঠে আসছে আমার ভেতর থেকেই। ঘুম আসে না, 2 বাজে। রাতটিকে মরুভূমি মনে হয়। আমি নিজেকে বলি, বেশ, ঘুম আসছে না বেশ হয়েছে। প্রতি রাতে ঘুম আসতেই হবে কেন? কেন জেগে থাকতে হবে না কোনো কোনো রাতে? রাত কি শুধু ঘুমানোর জন্যে, জেগে থাকার জন্যে নয়? ঘুমলেই মানুষ সুখে থাকে? না ঘুমিয়ে সুখে থাকা যায় না? সবাই ঘুমিয়েছে বলে তোমাকেও ঘুমোতে হবে? আর সবাই কি ঘুমিয়েছে? সুখে থাকতে হবে কেন? সুখ কাকে বলে?
ঘুমানোকেই কি সুখ বলে? মানুষকে সুখী হতে হবে কেন? জন্তুরা সুখী হবে, সুখে থাকবে। মানুষ কেন সুখে থাকবে? রান্নাঘরে গিয়ে আমি পানি গরম করি, বাষ্পের শব্দ শুনি মন দিয়ে। চা বানাই, কাপে বেশি করে পাতা ছেড়ে দিয়ে গরম পানি ঢালি, চিনি দেই। কাপ নিয়ে বারান্দায় গিয়ে বসি, কুয়াশা দেখি এবং দেখি আকাশে গুচ্ছ গুচ্ছ তারা জ্বলছে। আমি ওদের নাম জানি না, ওদের একটি একটি নাম দিতে থাকি। তুমি রোহিণী, তুমি মঘা, তুমি শতভিসা, তুমি বিশাখা, তুমি আদ্রা, তুমি স্বাতী। তারাগুলোর নাম শুনেছিলাম অনেক আগে। কোনোদিন তারাগুলোকে নামের সাথে মিলিয়ে দেখার ইচ্ছে হয়নি। আকাশে কখনো দেখিনি। আজ রাতে এসব নাম আমার মগজে ঝিকিমিকি করতে থাকে। ওদের আমি একটি একটি করে নাম দিতে থাকি। তারপর তারাগুলো এলোমেলো হয়ে যেতে থাকে। মঘা লাফিয়ে যেতে থাকে বিশাখা রোহিণীর উপর দিয়ে। ওগুলো অন্ধকার হয়ে উঠতে থাকে। আমি আকাশকে বাদ দিয়ে আমার ঘরে ঢুকি। সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে বেশ হতো। আমি চেয়ারে বসে মনে মনে হাসতে থাকি। তাহলে একটির পর একটি সিগারেট টানতে পারতাম। অ্যাশট্রে উপচে পড়ত। কয়েকটি টানার পর আর টানতে ইচ্ছে করত না, কিন্তু ধরাতে থাকতাম একটির পর একটি। অত্যাচার করে চলতাম জীবনকে। কিন্তু আমার সেই সুযোগ নেই। বাসায় হুইস্কি বা ঠান্ডা বিয়ার থাকলেও বেশ হতো। চুষে চুষে গিলে গিলে পান করা যেত। কয়েক গ্লাস গিলে খাটে মাথা মেঝেতে পা রেখে পড়ে থাকতে পারতাম। বিয়ার তো বেশ লাগে, হুইস্কিও। ঠিক করে ফেলি, কয়েক বোতল হুইস্কি রাখতে হবে, 5-10 ক্যান বিয়ার রাখতে হবে। আমার ইচ্ছে করে বাইরে গিয়ে হাঁটতে। কিন্তু আমি কি হাঁটতে পারি একা একা এই রাতে? আমার খুব ইচ্ছে করে বেরিয়ে পড়তে। দরজার দিকে বারবার তাকাই এবং আমি ঘরের ভেতরেই হাঁটতে থাকি। এটাই এখন আমার রাজপথ। শুধু এখানেই আমি একা হাঁটতে পারি। জীবন, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তোমাকে আমি বদলে দিয়েছি বলে কষ্ট দাও, কিন্তু আমি হারব না তোমার কাছে। তুমি প্রভু নও, আমি তোমার প্রভু। তোমাকে আমি শাসন করব আমার মতো করে। আমার মাথা টনটন করছে, চোখ কর্কশ হয়ে উঠছে। উঠুক, আমি সহ্য করব। জীবন, তুমি বলছো একটি টিভি থাকলে বেশ হতো। চ্যানেলের পর চ্যানেলে ছুটে জীবন থেকে পালিয়ে পালিয়ে রাত কাটিয়ে দিতে পারতাম। কিন্তু না, আমি পরোক্ষভাবে তোমাকে যাপন করতে চাই না। আমি তোমাকে যাপন করতে চাই সরাসরি। টিভির সাহায্য নিয়ে পালিয়ে পালিয়ে আমি বাঁচতে চাই না। আমার কোনো টিভি থাকবে না। তুমি বলছো একটা টেলিফোন থাকলে এখন কারো সাথে ভাগ করে নিতে পারতাম রাতটিকে। একটা টেলিফোন আমার দরকার, কিন্তু আজ যদি থাকতো আমি সেটি ব্যবহার করতাম না। আমি তোমাকে সরাসরি শাসন করতে চাই, পরোক্ষভাবে নয়। ইচ্ছে করলে এরপর আমি ঘুমিয়ে পড়তে পারতাম। শেষ রাতে একটু একটু ঘুম পেতে থাকে। রাতের কোমল ঘন ভার ঢুকতে থাকে মাথার ভেতরে। চারপাশে জমতে থাকে রাতের স্তব্ধ গন্ধ, তার আকাশের নিথরতা। কিন্তু আমি ঘুমোই না। দেখতে চাই সারা রাত জেগে থাকতে কেমন লাগে। আমি একটি সম্পূর্ণ ঘুমহীন রাত চাই। একটি জীবন পড়ে আছে সামনে জয়ের জন্যে, আর একটি ছোট রাতকে আমি জয় করতে পারবো না। রাত কি আমার থেকে শক্তিশালী? রাত কি আমার মতো বদ্ধপরিকর মানুষ? পাখির ডাকে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। এত পাখি আছে জগতে, এত পাখি এই শহরে। পাখিগুলোর জন্য এই দুর্বৃত্ত দণ্ডিত শহরটিকে আমার ক্ষমা করে দিতে ইচ্ছে করে। মেতে উঠেছে অনেকগুলো পাখি। আমি তাদের সবার নাম জানি না। একটির কণ্ঠ চিনতে পারি। সেটি নিশ্চয়ই দোয়েলমণি। ওটি অশেষ মত্ত, মনে হচ্ছে জাগিয়ে তুলবে সবাইকে। ওর ডাকে কেঁপে কেঁপে ভোর হচ্ছে। পূব দিকে তাকিয়ে শিউরে উঠি আমি। পূব আকাশে ওটি কি দেখছি? 100 ওয়াট বাল্বের মতো জ্বলজ্বল করে জ্বলছে তারাটি। ওর আলো এসে পড়ছে আমার মুখে। ওটি কি? শিউরে শিউরে উঠি আমি। এটিই কি শুকতারা? শুক্রগ্রহ? শুকতারা, শুক্রগ্রহ, অনেক শুনেছি এর নাম। কল্পনায় অনেক দেখেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আজকে আমি দেখলাম ওকে। আমার ভয়ঙ্কর রাত আমাকে উপহার দিল একটি তারা। আমার বদ্ধ শরীর ঝলমল করে ওঠে। আমার রক্তের ভেতর দিয়ে ভোরের বাতাস বয়ে যায়।
একটি তারা জ্বলতে থাকে আমার ভেতরে। আমার ক্লাস নেই, তবু ওদিন আমি একটু আগে আগেই ইউনিভার্সিটিতে যাই এবং বারান্দায় দেখা হয় আমার ডিরেক্টরের সাথে। তিনি থমকে দাঁড়িয়ে বলেন, ডক্টর শিরিন, আজ আপনাকে এত ফ্রেশ দেখাচ্ছে। ভয় পাচ্ছিলাম তিনি হয়তো বলবেন, আজ আমাকে এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন, কেন আমার চোখ লাল হয়ে ফেটে পড়ছে, আমার চোখের নিচে এত কালি জমাট বেঁধেছে কেন। এতগুলো উত্তর আমি দিতে পারবো না, না পেরে আমার চোখের নিচে আরও কালি জমবে। আমি হেসে বলি, ভোরবেলা আপনার চোখ এখনো ফ্রেশ আছে বলে। তিনি বলেন, না না, রসিকতা নয়, সত্যি অদ্ভুত ফ্রেশ দেখাচ্ছে আপনাকে। দাঁড়ান, আপনাকে একটু দেখে নেই। আমার ভেতর দিয়ে এক ঝলক আনন্দ পাহাড়ি ঢলের মতো বয়ে যায়। আমি দাঁড়িয়ে বলি, এই দাঁড়ালাম, দেখুন। আমি যেভাবে দাঁড়িয়েছি তাতে আমি নিজেকে দেখতে পেলে নিজেই মুগ্ধ হতাম। অনেকক্ষণ তাকিয়ে থাকতাম, তারপর বিব্রত হতাম। তিনি বিব্রত হয়ে বলেন, এই জন্যই আপনার সাথে কথা বলে সুখ পাই। আমি বলি, চলুন আমার ঘরে, চা খাবেন, প্রশংসার জন্য 1 কাপ চা আপনার পাওনা হয়েছে। তিনি বলেন, চলুন, একটি ফ্রেশ মুখ দেখতে দেখতে 1 কাপ চা খাই। আমরা আমার ঘরে আসি। কাজের মেয়েটিকে ডেকে গরম পানি আনাই। আমি 2 কাপ চা বানাই। ডিরেক্টরের দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে আমি বলি, আপনার প্রশংসা শুনতে আজ আমার ভালো লাগছে। আপনার যতটা ইচ্ছে প্রশংসা করুন। আজ আমার প্রাণ ভরে প্রশংসা শুনতে ইচ্ছে করছে। ইংরেজি, বাংলা, হিব্রু, গ্রিক, হটেনটট, এস্কিমোতে আমাকে প্রশংসা করুন। তিনি বলেন, আপনার মুখ দেখে আমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আমি হেসে বলি, সে তো আপনি অনেকদিন ধরেই পড়ছেন। আপনার পড়া দেখতে আমার ভালোই লাগে। তিনি বিব্রত হন। শেষে হেসে বলেন, হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আপনার মতো আগুনের প্রেমে পড়ার সাহস আমার নেই। আগুন? সত্যি? মাটি নই, কাদা নই, ফুল নই, আগুন? বেশ। আমি বলি, প্রেমে পড়তে সাহস লাগে? তিনি বলেন, লাগে না? বউ আছে, ছেলে মেয়ে আছে, মান সম্মান আছে। আমি হেসে বলি, ও, আপনি তো বিয়ের কথা বলছেন, প্রেমের কথা নয়। তিনি বলেন, জানেন ডক্টর শিরিন, মাঝে মাঝে ইচ্ছে করে জীবনটাকে বদলে ফেলি, শেষে আর সাহস হয় না। আমি জিজ্ঞেস করি, ভয়টা কিসের? তিনি বলেন, জীবনটা সত্যিই ভালো লাগছে না, ঘেন্না লাগছে। তবে আরেকবার প্রথম থেকে শুরু করতে হবে ভাবলে ভয় লাগে। আবার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে পারবো না। আমি বলি, আপনার স্বর শুনে মনে হয় আপনি মরে গেছেন। তিনি বলেন, তাতে কোনো সন্দেহ নেই, শুধু আপনার সামনে বসলে একটু বেঁচে উঠি। একটু খোঁচা দিতে ইচ্ছে করে। আমি বলি, আপনার স্ত্রীর সামনে এ কথাটি বলতে পারতেন। মনে হয় আমার কথা শুনেই তিনি ভয় পাচ্ছেন, স্ত্রীর মুখোমুখি পড়ে যাচ্ছেন। তিনি বলেন, তার সামনে? তাহলে তো আমি বেঁচেই থাকতাম। এমন সময় তার পিয়নটি ছুটে এসে বলে, স্যার, আপনার ফোন এসেছে। আমার ফোন শুনলে আমি ছুটে যেতাম, কিন্তু তার চোখে মুখে আমি বিরক্তি দেখতে পাই। তিনি যেন ফোন ধরতে চান না। হয়তো ফোনে কেউ তাকে কিন্ডারগার্টেনে যেতে আদেশ দেবে। তিনি বলেন, ফোনটা এই ঘরে নিয়ে এসো। আমার ইচ্ছে করছিল ফোনটা আমার হোক। এই সকালে আমাকে কেউ মনে করুক, আমাকে চাক, সে যেই হোক। আমার বাইরের কেউ একটু আমার দরকার বোধ করুক, আমার কণ্ঠ শুনতে চাক। আমি ভেতরে ভেতরে কেঁপে কেঁপে বাইরের কারো কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে উঠছিলাম, ফেটে পড়ছিলাম, কিন্তু চেপে রাখছিলাম নিজেকে, যেন ডিরেক্টর আমার ব্যাকুলতার একটি কণাও টের না পান। তিনি ফোন ধরে বলেন, ও, আপনি ডক্টর শিরিনকে চান? ধরুন, দিচ্ছি। আমি ব্যাকুল হয়ে উঠছিলাম, কিন্তু ডিরেক্টরের কথা শুনে ভেতরটা ধক করে ওঠে। কে হতে পারে এই ভেবে শিউরে উঠি, বিব্রত বোধ করি, আবার সুখ লাগে। ডিরেক্টরের দিকে তাকিয়ে আমি ম্লানভাবে হাসি, যেন আমার ফোন আসায় আমি লজ্জিত। এত সকালে আমার ফোন আসা ঠিক হয়নি। তিনি আমাকে ফোনটি দিয়ে বলেন, ডক্টর শিরিন, আপনার ফোন, আপনি কথা বলুন, আমি একটু বাইরে যাব। ধন্যবাদ।
এটাও আমি চেয়েছিলাম। এই ভোরবেলার প্রথম ফোন, ঘ্রাণ না নেয়া প্রথম বেলিফুলের মতো। আমি কাউকে সামনে বসিয়ে রেখে কথা বলতে পারবো না। আমার ভেতর থেকে কথা বেরোবে না। ঘাম লেগে ফুল ময়লা হয়ে যাবে। ভেতর থেকে আমার ঠিক শব্দটি, ঠিক ধ্বনিটি, ঠিক অর্থটি বেরোবে না। আমি ভাববো এক কথা, বেরিয়ে আসবে আরেক কথা। ভাবনা আর কথার গোলমালে আমি ভেঙে পড়ব। তিনি বেরিয়ে যান। কে হতে পারে, কে হতে পারে ভাবতে ভাবতে আমি ফোন ধরে বলি, হ্যালো। শুনতে পাই এক প্রচণ্ড ঝড়ের দাপাদাপি, কালবৈশাখী। হ্যালো ডক্টর শিরিন, আমি খালেদ বলছি। আমাকে কি আপনি চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? আমি খালেদ। সেই যে আমাদের দেখা হয়েছিল কমলগঞ্জে। আপনি কি আমাকে চিনতে পারছেন? কমলগঞ্জ? সেটি কোথায়? কখন আমি গিয়েছিলাম সেখানে? আমি কি আসলেই গিয়েছিলাম? এই ভোরবেলা এত ঝড়। আমি কি এই ফোন চেয়েছিলাম? এই ফোন আসাতে আমি কি বিরক্ত? আমি কি এই কণ্ঠস্বর, এই ঝড়ের প্রবাহ শুনে সুখ পাচ্ছি? এটা কি আমার ভেতরের কোনো অভাব পূরণ করছে? আমি কি চিনতে পারছি ভদ্রলোককে? তার মুখটি কেমন? চুল কেমন? আঙুলগুলো কেমন? আমি কি চিনতে পারছি? আমি বলি, হ্যাঁ পারছি। আপনি কেমন আছেন? হাহাকার শুনতে পাই। আমি ভালো নেই। জানেন আমি ভালো নেই। শুনে আমার ভালো লাগে। যদি বলতেন ভালো আছেন, তাহলে তার সাথে কথা বলতে হয়তো আমার ইচ্ছে হতো না। যারা ভালো আছে, তাদের সাথে আমার কিসের সম্পর্ক? আমার সম্পর্ক হাহাকারের সাথে। আমি বলি, আমি তো ভেবেছিলাম আপনি ভালো আছেন, সুখে আছেন। তিনি বলেন, আপনি কি করে ভাবতে পারলেন আমি ভালো থাকব? এটা আপনি কি করে ভাবতে পারলেন? তার হাহাকার ঢেউয়ের মতো এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে। আমি শীতল কণ্ঠে বলি, ভালো থাকাই তো স্বাভাবিক। তিনি বলেন, আমিও আগে তাই ভাবতাম। আগে আমি ভালোই থাকতাম। এখন আর আমি ভালো নেই। কি যে হয়েছে আমার! বেশ লাগে আমার। কেন এত ভালো থাকতে হবে? মাঝে মাঝে কেন থাকতে হবে না খুব খারাপ? পাগলের মতো, ফাঁসির আসামির মতো, কুষ্ঠরোগীর মতো, মধ্যরাতের মাতালের মতো খারাপ? মানুষকে কেন শুধু ভালো থাকতে হবে সব সময়? কেন তাকে সবসময় ঠিক সময়ে ঘুমোতে হবে? সবসময় ঠিক সময়ে জাগতে হবে? ঠিকমতো চুল ছাঁটাতে হবে? ঠিকমতো জুতো পরতে হবে? তার পোশাকের ভাঁজ কেন ঠিক থাকতে হবে সব সময়? কেন এলোমেলো হবে না? আমি হেসে বলি, ব্রেকফাস্ট করেছেন? তিনি বলেন, হ্যাঁ করেছি। আমি বলি, চা খেয়েছেন? তিনি বলেন, হ্যাঁ খেয়েছি। আমি বলি, শেভ করেছেন? তিনি বলেন, হ্যাঁ করেছি। আমি বলি, চুল ব্রাশ করেছেন? তিনি বলেন, হ্যাঁ করেছি। আমি বলি, জুতোর ফিতে বেঁধেছেন? তিনি বলেন, হ্যাঁ বেঁধেছি। আমি বলি, ঠিক সময়ে অফিসে পৌঁছেছেন? তিনি বলেন, হ্যাঁ পৌঁছেছি। আমি হেসে বলি, তাহলে আপনি খারাপ আছেন কোথায়? সবই তো ঠিক আছে। খুবই তো চমৎকার আছেন। তিনি বলেন, না, এগুলো দিয়ে বোঝা যাবে না আমি কতটা খারাপ আছি। আমি হাসি, কি দিয়ে বোঝা যাবে? তিনি বলেন, আমার ভেতরটা যদি দেখতেন, তাহলে বুঝতেন আমি কতটা খারাপ আছি। আমি হেসে বলি, ওটা কি পচা ব্যাঙের মতো হয়ে গেছে? তিনি বলেন, ডক্টর শিরিন, আমি কখনো এত খারাপ থাকিনি। পচা ব্যাঙও আমার থেকে ভালো আছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে ভদ্রলোক ভালো খেলোয়াড়, খেলতে জানেন। আমি বলি, সত্যি? তিনি বলেন, হ্যাঁ, কি যে খারাপ আছি? আমি জিজ্ঞেস করি, আত্মহত্যা করতে ইচ্ছে করে? তিনি বলেন, আত্মহত্যা? সেটাকেও তুচ্ছ মনে হয়। আমি হেসে বলি, তাহলে করে ফেলুন না একবার। তিনি বলেন, হয়তো করব। তার আগে আপনার সাথে একটু দেখা করতে চাই। প্লিজ আমাকে একটু সময় দিন। ভদ্রলোক কি 18 তলার ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে খুব কাঁপছেন? ধরার মতো কিছু নেই? একটু বাতাসেই পড়ে যাবেন? তার আর সময় নেই?
তাই তিনি সময় মাগছেন আমার কাছে? আমার হাতে মহাকাল, অনন্ত সময়। দেব? দিয়ে কি হবে? কাউকে আমার সময় দিতে ইচ্ছে করে না। কারো কাছে সময় চাইতেও ইচ্ছে করে না। প্রত্যেকের জীবন নিজের। দেখাশোনা করতে হবে নিজেকেই। আমি বলি, আপনার নিশ্চয়ই অনেক কাজ আছে, এখন রাখি। তিনি বলেন, প্লিজ আপনি রেখে দেবেন না। আমার আর কোনো কাজ নেই। সব কাজ আমার নিরর্থক মনে হয়। আপনার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ ফোন রেখে দেবেন না। কাতর হাহাকার শুনতে পাই ওপার থেকে। আমার হাসি পায়, কষ্ট লাগে, ভালো লাগতে থাকে। এমন হাহাকার আমি কখনো শুনিনি। শুনলেও ভুলে গেছি। পদ্মার ঝড়ের মধ্যে নৌকা ডুবছে, এমন মাঝির হাহাকার শুনি আমি। হাহাকার মধুর লাগে। মনে হয় সারাদিন হাহাকার শুনে যেতে পারব। আমি ঠান্ডা স্বরে বলি, বলুন। আমি ঠান্ডা করতে চাইনি আমার স্বরকে, কিন্তু ওটি নিজে নিজেই এমন শীতল হয়ে যায় যে আমার স্বর শুনে আমি নিজেই শীতল হয়ে যাই। আমি হলে আর কথা বলতাম না, ফোন রেখে দিয়ে স্তব্ধ হয়ে বসে থাকতাম। তিনি বলেন, ভয় হচ্ছে আপনি ফোন রেখে দেবেন, তাই ফোনে আমি সব কথা বলে উঠতে পারবো না। আমি হেসে বলি, ভয় না পেয়ে আপনার কথা বলুন। তিনি বলেন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আপনার সাথে আমার অনেক কথা আছে। তার কথা শুনতে আমার ভালো লাগে। আমার জন্য কেউ হাহাকার করছে। অনেকদিন হাহাকার শুনিনি। আরো হাহাকার শুনতে আমার ইচ্ছে করে। আমি প্রবল নিবিড় অনন্ত বিষাদময় হাহাকার শুনতে চাই। হাহাকার কেন আমার ভালো লাগে? কেন মানুষ হাহাকার করে? আমি বলি, ফোনেই বলুন। তিনি বলেন, সেই থেকে অস্থির হয়ে আছি। আমার জীবন বদলে গেছে। চমকে উঠে আমি কথাটি শুনে। জীবন বদলে গেছে? প্রথম ভদ্রলোকের জন্য আমার ভয় লাগে। যেভাবে হাহাকার করছেন তাতে মনে হচ্ছে তিনি পাতালে পড়ে গেছেন। সেখানে খুব অন্ধকার। তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। আলো খুঁজছেন। পরে মনে হয় বদলে গেছে, বেশ হয়েছে। জীবন এমন কি অক্ষয় অব্যয় জিনিস যে বদলাবে না? যদি বদলে গিয়ে থাকে তাহলে বদলাক। সেখানে আরেকটি জীবন দেখা দেবে। আমার ভালো লাগে। এমন বড় কিছু তো হয়নি। একটি জীবন শুধু বদলে গেছে। আমার একটু মধুর পীড়ন করতে ইচ্ছে করে। মনে হয় নখগুলোতে একটু মধু মেখে হৃৎপিণ্ডের ভেতরে ঢুকিয়ে দেই। আমি বলি, কিভাবে বদলে গেল? তিনি বলেন, আমি আর আগের জীবনে স্থির হতে পারছি না। আপনার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ আমাকে একটু সময় দিন। স্থির হতে পারছেন না? বেশ, তিনি স্থির হতে চান। আমি তাকে স্থিরতা দেব? কেন? অস্থির হওয়ার সময় তো তার ভেবে দেখা উচিত ছিল তিনি অস্থিরতা সহ্য করতে পারবেন কিনা। আমি বলি, কেন? অস্থির হওয়ার কি আছে? তিনি বলেন, অস্থির হব না? আপনার সাথে দেখা হওয়ার পর কি আর স্থির থাকা সম্ভব? জীবন কি আগের মতো আর থাকতে পারে? আমার ভালো লাগে। ভদ্রলোক হয়তো বানিয়ে বলছেন। তবু তো আমার কথা ভেবে তাকে বানিয়ে বলতে হচ্ছে। ভালো লাগছে আমার। আমার সাথে দেখা হলে মনে অস্থিরতা জাগে। রক্তমাংস জীবন কেঁপে কেঁপে ওঠে। আমি বলি, জানেন, আমার সাথে প্রতিদিনই অনেকের দেখা হয়। তিনি বলেন, হ্যাঁ জানি। আমি বলি, তাদের জীবন কি অস্থির হয়ে যায়, বদলে যায়? তিনি বলেন, আমার সাথে আপনার যেভাবে দেখা হয়েছে সেভাবে তাদের সাথে দেখা হলে তাদের জীবনও বদলে যেত। যেভাবে দেখা হয়েছে, অন্যদের সাথে আমার সেভাবে দেখা হয়নি। তার সাথেই শুধু আমার দেখা হয়েছে এমনভাবে যাতে জীবন বদলে যায়। দেখা হওয়ার নানা রূপ আছে। কোনো কোনো দেখা হওয়ায় কিছুই ঘটে না, আবার কোনো কোনো দেখা হওয়ায় জীবন বদলে যায়। আমার ভেতরে একটু মেঘ জমে ওঠে। আমার সারাদিন ধরে কথা বলতে ইচ্ছে করে। মনে হয় সারা দিনরাত হাহাকার শুনি। আমার সারা ভূমণ্ডলের হাহাকার শুনতে ইচ্ছে করে। আমি চাই সূর্যটা এসে পা মুড়ে বসে হাহাকার করুক আমার সামনে। আমি বলি, সব ঠিক হয়ে যাবে, এটা এমন কিছু নয়। তিনি বলেন, না, ঠিক হবে না। ঠিক হবে না? আমার হাসি পায়। আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমি বলি, আমার একটু কাজ আছে, এখন রাখি।
তিনি বলেন, আমি আগামীকাল ফোন করব। আমি কোনো কথা বলি না। আমার খারাপ লাগে যে আমি ফোন রাখতে চেয়েছি, আর তিনি তাতে রাজি হয়ে গেছেন। আমি না হয় রাখতে চেয়েছি, কিন্তু তিনি তাতে রাজি হবেন কেন? তাহলে তিনি খারাপ আছেন কোথায়? আমি যদি খারাপ থাকতাম, তাহলে ফোন রাখতে দিতাম না। অনন্তকাল ধরে আমার হাহাকার শোনার জন্যে ধরে রাখতাম। আমি খারাপ আছি, আমি হাহাকার করতে চাই, আর তা কেউ শুনতে চাইবে না কেন? তিনি বলেন, এই একটা দিন যে আমার কি করে কাটবে? ও, তার একটি দিনের সমস্যা, মাত্র একটি দিনের ভার বহনের ক্লান্তি। একটি দিন কেটে গেলে তিনি ভারমুক্ত হয়ে আকাশে উড়বেন। আমার একটু পীড়ন করতে ইচ্ছে করে। আমি বলি, আপনার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে বেরিয়ে আসুন না, জীবনটা ভালো কেটে যাবে। তিনি আঘাত খেয়ে কাতরে ওঠেন, বলেন, না না, তা আর আমি পারি না, তাকে নিয়ে বেরোনোর কথাও আমি আর ভাবতে পারি না। আমি বলি, কেন পারেন না? তিনি বলেন, আর সুখ পাবো না, নিজেকে ঘৃণা করতে ইচ্ছে হবে। আমি বলি, কেন, তার কি অপরাধ? তিনি বলেন, আপনি আমাকে এভাবে কষ্ট দেবেন না। না, তার আর কি অপরাধ? অপরাধ সবই আমার। আমি বলি, আপনি কি মনে করছেন অপরাধ কিছুটা কি আমারও? তিনি বলেন, না, আপনার কোনো অপরাধ নেই, অপরাধ সবই আমার। আমি বলি, তাহলে চুপচাপ দণ্ডটা ভোগ করাই কি ভালো নয়? তিনি বলেন, তাই চেয়েছিলাম, কিন্তু পারছি না, শুধু আপনাকেই মনে পড়ে। আমাকে একটু সময় দিন, আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি ফোন রেখে দেই। রেখে দিয়ে আর ঘরে বসতে ইচ্ছে করে না। নিঃশব্দ হাহাকার শুনতে শুনতে আমি পাঠাগারে যাই। বই খুঁজতে থাকি। শেল্ফের ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসতে শুনি। শুনে আমার সুখ লাগে, শুনে আমার ঘেন্না লাগে। এখানে বসে আমি পড়তে পারবো না। আমি বই বাছি। একপাশে দেখি কয়েকটি রচনাবলী পড়ে আছে। আমি অবাক হই, বাংলা সাহিত্য এখানে? এই ইংরেজি এনজিও অসরকারিতে বাংলা? আমি শরৎ রচনাবলীটি টেনে নেই। আমার উপন্যাস পড়তে ইচ্ছে করে, পুরনো উপন্যাস, যেগুলো অনেক আগে পড়ে কেঁপে উঠেছিলাম। বইগুলো ইস্যু করে বেরিয়ে পড়ি। বাসায় যেতে হবে। যেতে যেতে হাহাকার শুনতে থাকি। ভালো লাগে, ঘেন্না লাগে, আমার ঘুম পায়। বাসায় ঢুকে বই আর ব্যাগটা রেখে আমি বিছানায় এলিয়ে পড়ি। তাহলে আমি ঘুমোতেও পারি, যেমন পারি জেগে থাকতে। ঘুমও আমার, জেগে থাকাও আমার। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে এসেছে, কিন্তু আমার মনে হয় ভোর হলো। মাকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে রুটি তৈরি হয়েছে কিনা, স্কুলে যাব। আমি কি মাকে ডাকবো? আমার ব্যাগ কোথায়, বই কোথায়? তাড়াতাড়ি উঠে মাকে ডাকতে গিয়ে মনে পড়ে আমি আর স্কুলে পড়ি না। ব্যাগে বই নিয়ে আমাকে স্কুলে ছুটতে হবে না। আর এখন ভোর নয়, সন্ধ্যা হতে যাচ্ছে। স্কুলে যদি ছুটতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু এখনো আমার খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। হালকা মনে হচ্ছে নিজেকে। কিশোরীর মতো একটু দৌড়াদৌড়ি করি এ ঘরে ও ঘরে। শাড়ি, ব্লাউজ, ছায়া, বন্ধনী ছুঁড়ে ফেলে মেঝেতে দাঁড়িয়ে একটু নাচি। সেই কবে নাচতে শিখেছিলাম, তার কয়েক কণা ঝিলিক দিয়ে ওঠে আমার শরীরে। দেখি আমার কোমর এখনো বেশ বাঁকে, এবং মনে পড়ে দুপুরে আমি কিছু খাইনি, কিন্তু ভাতের ক্ষুধা আমার পাইনি, পেয়েছে চায়ের ক্ষুধা। হ্যাঁ, তৃষ্ণা নয়, ক্ষুধা। আমি চা বানানোর জন্যে পানি বসাই চুলোর উপর, আর হাহাকার শুনতে পাই। চা বানিয়ে মেঝের উপর পদ্মাসনে বসে বিস্কুট চুবিয়ে চুবিয়ে চা খেতে থাকি। গলা বিস্কুট জিভ আর টাকরার মাঝখানে অনেকক্ষণ চেপে রাখতে রাখতে খাই। হাহাকার শোনার চেষ্টা করি, কেঁপে উঠি একটু, এবং আমার হাসি পায়। স্ত্রীকে আর ভালো লাগছে না ভদ্রলোকের, তাতে তিনি হয়তো আর স্বাদ পাচ্ছেন না, তাই হাহাকার। তার জীবন বদলে গেছে, আমার জীবন বদলে গেছে। ভদ্রলোকের কথাটি হঠাৎ আমার মনে পড়ে। শোনার সময় এর অর্থ সবটা বুঝতে পারিনি। চায়ে বিস্কুট ভিজিয়ে খেতে খেতে অর্থটি স্পষ্ট হয়ে উঠতে থাকে। ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একটি ভয়ানক অর্থ।
অর্থটি আমাকে রাগিয়ে তোলে, দুঃখ দেয়। আমরা কত ভিন্ন, কত বিপরীত। তার জীবন বদলে গেছে, তার মানে তিনি নিজে বদলে দেননি, বদলে দিতে তিনি চাননি। যেন নিজে নিজে তার জীবন বদল করেছে নিজেকে। অর্থাৎ আমি বদলে দিয়েছি তার জীবন। নইলে সেটা আগের মতো শান্তশিষ্ট, ভদ্র, নম্র, মধুর থাকত। স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতেন, নিয়মিত পিল খাওয়ার কথা মনে করিয়ে দিতেন, শাড়ি কিনে আনতেন। ওই চমৎকার জীবনটা বদলে দিয়েছি আমি। তাই আমাকে নিতে হবে তার জীবন বদলে যাওয়ার দায়ভার। তিনি জীবন বদলে দেননি, তার জীবনটা বদলে গেছে। বদলে দেওয়ার কাজটি করেছি আমি। আমি অপরাধ করেছি। একটি সুবোধ বালকের সম্ভাবনাপূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছি আমি। আমার হাসি পায়। সুবোধ বালক, আহা! ১০ম শ্রেণীতে ফার্স্ট হয়ে উঠেছিল বালকটি। বই ছাড়া আর কোনো দিকে তাকাত না। নীল কাগজে একটা চিঠি ছুঁড়ে তাকে নষ্ট করে দিয়েছে পাশের বাসার দুষ্টু মেয়েটি। তাতে বদলে গেছে অমূল্য জীবনটা। ভীষণ ক্ষতি হয়ে গেছে ২০ শতকের। আমার জীবনটা? আমি তো মনে করেছি আমি বদলে দিয়েছি আমার জীবন। আমি না বদলালে কেউ আমার জীবন বদলে দিতে পারত না। বদলে দিয়েছি বলে কারো কাছে হাহাকার করতে যাইনি। মনে করিনি আমার জীবন বদলে যাওয়ার দায়ভার বইতে হবে অন্য কাউকে। আমার জীবন আমার, এর বদলও আমার, এর ভারও আমার, এর ভালো থাকাও আমার, খারাপ থাকাও আমার, এর আজ এবং আগামীকাল দুটোই আমার, এর বসেক আমার, জ্যৈষ্ঠ আমার। আমার জীবন বদলে দিয়েছি আমি, তাই আমার জীবন বদলে গেছে। তার জীবনটা তিনি বদলাননি, বদলেছে অন্য কেউ। যে বদলে দিয়েছে তার কাছে এখন তিনি অভিযোগ আর আবেদন নিয়ে হাজির হয়েছেন। সম্ভবত এখন তাকে উদ্ধার করতে হবে। আমি কেন তাকে আমার সাথে ঘুমোতে দিলাম? আমি কি তাকে ঘুমোতে দিয়ে অপরাধ করিনি? তাতে যে তার সুন্দর জীবনটা বদলে গেছে। নইলে এখন তিনি সুখে স্ত্রীর সাথে ঘুমোতে পারতেন। এখন হয়তো আর স্ত্রীকে চুমু খেতে ইচ্ছে করে না, জড়িয়ে ধরে আর আগের মতো সুখ পান না। আমি আর তার হাহাকার শুনতে পাই না। কারো হাহাকার আমার শুনতে ইচ্ছে করে না। আমি আরেক কাপ চা বানাই। পদ্মাসনে বসে চা খেতে খেতে একটি নতুন লেখার কথা ভাবতে থাকি। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ ছিল উপন্যাসটির ৫ম পর্ব। আর আপনাদের সাথে ছিলাম আমি মাওয়া। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর প্রিয়জনদের সাথে অবশ্যই গল্পগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।